Okay, so today we will discuss about magnetic properties of solid এবং এই ব্যাপারটা আমরা অলরেডি প্রচুর কিছু জানি, কেননা আমরা ওই আসল ব্যাপারটাই এখন আমরা জেনে গেছি, সেটা হচ্ছে উই নো অ্যাবাউট দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ, না প্রপার্টি বলাটা ভুল, কিন্তু উই নো ইন ডিটেল অ্যাবাউট দ্য magnetic moments of any atom. We know about the L, S and J. তো ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড বলতে বেসিক্যালি কিছুই না, রেসপন্স অফ a system of atoms in external magnetic field. অনেকগুলো মানে একটা সলিড মানে বেসিক্যালি সিস্টেম অফ অ্যাটমস, তাকে যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে রাখি, এনার্জি চেঞ্জ এগুলো তো আমরা আগেই দেখলাম, জিমেন স্প্লিটিং এটসেট্রা, এটা হচ্ছে এনার্জি লেভেলের চেঞ্জ। কিন্তু ম্যাগনেটিক প্রপার্টিজ বলতে প্রাইমারিলি বোঝায়, মানে এটা তো স্পেকট্রোস্কোপিক স্টাডি, স্পেকট্রাল লাইন লাইট পাঠালে কোনটা কি চেঞ্জ হবে না হবে, কিন্তু ম্যাগনেটিক প্রপার্টিজ বলতে বেসিক্যালি বোঝায় স্টাডি অফ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাই, মানে এইগুলোই হচ্ছে কাই বা কি বলে ওটাকে, পারমিয়েবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, মিউ, এইগুলোই হচ্ছে কোনো একটা মেটেরিয়ালের ম্যাগনেটিজমের সিগনেচার। ঠিক আছে, কাই বা মিউ এইগুলো দিয়ে বোঝা যায় যে সেই সলিডটা মানে কতটা ভালোভাবে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে মানে জিমেন স্প্লিটিং দিয়ে আমি জাস্ট কিছু পার্টিকুলার স্টাডি করতে পারি, স্পেকট্রোস্কোপিক স্প্লিটিং, এনার্জি লেভেলে কত ডিফারেন্স, তারপর সেটাকে কোনো একটা কিছুতে ইউজ করলাম, সেটা একটা ডিফারেন্ট ম্যাটার। এবং আরো একটা কথা যেটা বলার সেটা হলো যে সেটা হলো এটাই যে জিমেন স্প্লিটিং অ্যাকচুয়ালি কি হয়, মানে অনেকগুলো তো এনার্জি লেভেলে ভাগ হয়। এবার তারপর আমি বলেছিলাম আগের দিন যে তারপরে আমরা ট্রানজিশন দেখি, মানে আমরা নির্দিষ্ট একটা ফোটন পাঠাই ওমেগা, তারপরে মানে বিভিন্ন রকম, এবার তারপর এটার সঙ্গে এই গ্যাপের সঙ্গে যদি ম্যাচ করে বা কোনো একটা গ্যাপের সঙ্গে যদি ম্যাচ করে, তখন সেই ট্রানজিশন তারপর যদি ম্যাচ করে তখন মানে অ্যাবজর্পশন হবে বা ইমিশন, মানে অনেক কিছুই অনেক রকম ফেনোমেনা হতে পারে। তারপর স্পেকট্রাল লাইনটা আমরা স্টাডি করি। তো এই ব্যাপারগুলো যখন আমি মানে টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইউজ করবো, অর্থাৎ বি নট কস ওমেগা টি, হ্যাঁ, টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড যখন আমি ইউজ করবো তখন এই ব্যাপারটা মানে একটু বেশি ইন্টারেস্টিং হয়, কেননা আমি বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করছি তার একটা ফ্রিকোয়েন্সি আছে, আবার সিস্টেমের নিজস্ব একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, তো তারপরে সিস্টেমের কেমন বিহেভিয়ার। কিন্তু যদি আমি স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি, অর্থাৎ কনস্ট্যান্ট, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, তো কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে তখন আমার ওই লারমার প্রিসিশন, তারপরে হচ্ছে এই যে এল এস জে, এই যে ব্যাপার, সেই ব্যাপারগুলো ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এবং কাই বা মিউর যে বিহেভিয়ার, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে সেটাকে কোনো একটা ডিভাইসে কিভাবে ইউজ করা যেতে পারে। মানে এটা তো এখন আমরা সকলেই জানি যে আমরা যে ডিভাইসে যে বিট গুলোকে স্টোর করি,
আমরা যে মানে সিডি ডিভিডি থেকে, সিডি ডিভিডি তো খুবই বাচ্চা এক্সাম্পল, কিন্তু এখন যে যাবতীয় মেমোরি ডিভাইস, ঠিক আছে, তো সমস্ত মেমোরি ডিভাইসে তো ডেটার তো বিটে সেভ হয়, হয় 0 কিংবা 1। তো এই বিটগুলোকে ডিভাইসের কাছে, ডিভাইস তো বিট বুঝবে না। ডিভাইস কি বোঝে? ডিভাইস স্পিনের অ্যালাইনমেন্টটা বোঝে। মেবি আপ স্পিন মানে হচ্ছে ও বোঝে 0, ডাউন স্পিন মানে ও বোঝে 1। আমি যদি 0 স্টোর করতে চাই তাহলে আমার যে সিডিতে আমি স্টোর করছি, সিডির মধ্যে যে অ্যাটম আছে তার যে স্পিন, মানে তার যে স্পিন, তো তার মানে আমাকে এমন একটা কায়দা করতে হবে যাতে জে ইকুয়াল টু হাফ হয়। এটা আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলতে চাইছি। জে ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে তো এম জে তো প্লাস হাফ বা মাইনাস হাফ। তো ডিভাইসে যদি 0 স্টোর করতে হয় তাহলে আমাকে মানে কিছু একটা ভাবে কোনো একটা অ্যাটমকে প্লাস হাফ করতে হবে, আর যদি 1 স্টোর করতে হয় তাহলে আমাকে কোনো একটা অ্যাটমকে মাইনাস হাফ করতে হবে। তো এটা খুব একটা পাতি এক্সাম্পল, যাই হোক, মানে এইভাবে মানে ম্যাগনেটিক মোমেন্টগুলোকে কন্ট্রোল করেই ডিভাইসে ডেটা স্টোর করা হয়। তো ডেটা স্টোরেজ ইজ অল অ্যাবাউট ম্যাগনেটিজম। এবং ম্যাগনেটিজমের তো এখন অজস্র রিসার্চ হচ্ছে, মানে অজস্র বিভিন্ন ধরনের বিচিত্র ম্যাগনেটিজম, তারপর তার উপর বেস করে আবার ম্যাগনেটো রেজিস্ট্যান্স, এবং মানে অনেক কিছু, মানে সেগুলো তো এক কথায় বলে শেষ করা যাবে না। এবং মানে ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট যে মানে ম্যাগনেটিজমের কোনো নভেল এক্সপেরিমেন্ট মানেই হচ্ছে নোবেল। তবে সেটা নভেল হতে হবে, মানে সেটার একটা হিউজ অ্যাপ্লিকেশন থাকতে হবে, নতুন ধরনের প্রপার্টি হতে হবে ইত্যাদি। তো ম্যাগনেটিজম ব্যাপারটা হচ্ছে একটা কি বলবো, মানে সিভিলাইজেশন দাঁড়িয়ে আছে ম্যাগনেটিক রেসপন্সের উপর। তো বেসিক theory of magnetism starts with quantum mechanics. Starts with quantum mechanics, কেন না? For a strictly classical, আমি যদি কোনো কোয়ান্টাম বিহেভিয়ারই মানে একটা কোনো কিছুর একদমই না ধরি, তাহলে স্ট্রিক্টলি ক্লাসিক্যাল সিস্টেম ইন thermal equilibrium can display no magnetic moment. এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। Even in a magnetic field. Even in a magnetic field. কোনো একটা সিস্টেমে আমি যদি কোনো প্রকারের কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই না করি, স্ট্রিক্টলি ক্লাসিক্যাল সিস্টেম ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, এটাও ইম্পর্টেন্ট। থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকা একটা স্ট্রিক্টলি ক্লাসিক্যাল সিস্টেম কোনোদিন ম্যাগনেটিক প্রপার্টি শো করে না। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এবং আই উইল লিভ দিস অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট, এক্সপ্লেন হোয়াই। এটা এক্ষুনি বলতে নাও পারতে পারিস, আরেক বলতে পারতেও পারিস, যাই হোক আরেকটু ম্যাগনেটিক থিওরি এগোলে হয়তো এটা একটু বলাটা মানে ইজি হবে আর কি। ইট উইল বি বেটার টু এক্সপ্লেন। নাও magnetic moment of a free atom একটা ফ্রি অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট 3 রকমের সোর্স হতে পারে।
সিঙ্গেল অ্যাটমের, ঠিক আছে? তার জন্য 3 রকমের সোর্স হতে পারে। 1 নম্বর হচ্ছে স্পিন অফ ইলেকট্রন, 2 নম্বর হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার momentum about the nucleus, অর্থাৎ সিম্বলিক্যালি SL, এবং the third source is change in orbital moment, change in orbital moment, অর্থাৎ চেঞ্জ ইন এল বললে তো ঠিকঠাক একটু মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে না, ঠিক আছে এই পার্টটা বাদই দিচ্ছি আমি, এরকম এক কথায় বলা মুশকিল। চেঞ্জ ইন অরবিটাল মোমেন্ট ইনডিউসড বাই applied magnetic field। লাস্ট পার্টটা একটু নতুন, প্রথম দুটো তো ঠিক আছে, স্পিন অফ ইলেকট্রন, অরবিটাল এস কন্ট্রিবিউশন, এল কন্ট্রিবিউশন। লাস্ট পার্টটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে অরবিটাল মোশনের কি চেঞ্জ হয়। প্রথম যে দুটো স্পিন এস এবং এল, এস এবং এল এর ফলে অলরেডি দেয়ার ইজ আ পার্মানেন্ট dipole moment of the atom, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট অফ দ্য অ্যাটম, যেটা আমরা মানে যার জেড কম্পোনেন্টটা হচ্ছে আমরা আগেই ক্যালকুলেট করেছি, উইচ ইজ জিজে এমজে বোর ম্যাগনেটন, ঠিক আছে? তো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট মানে একটা ফ্রি অ্যাটমের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে পারে। যদি তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, তাহলে আমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি এই ডিরেকশনে, এবার মনে করি যে একটা ফ্রি অ্যাটমের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট একটা আরবিট্রারিলি এইদিকে পয়েন্ট করেছিল, তো যখনই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হবে তখন কি হবে, ওর উপর একটা টর্ক অ্যাপ্লাই হবে এবং ও মানে ম্যাগনেটিক ফিল্ড উইল ট্রাই টু ওরিয়েন্ট দ্য ডাইপোল মোমেন্ট প্যারালাল টু ইটসেলফ, নিজের দিকে ওরিয়েন্ট করার চেষ্টা করবে, ওরিয়েন্টেশনাল এফেক্ট। কেন নিজে থেকে ওরিয়েন্ট করার চেষ্টা করে, সেটা তো এনার্জি, বিকজ ইট ইজ মানে কেন অপোজিটে করে না বা অন্য আর কোনো কিছুই করে না, বিকজ ইট ইজ এনার্জেটিক্যালি প্রেফারেবল। কেননা আফটার অল যে কোনো একটা মোমেন্ট যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করা হয়, তাহলে তার এনার্জিটা হয় মানে এনার্জি অফ দ্য মোমেন্ট, এনার্জি অফ দ্য ডাইপোল, এনার্জি অফ দ্য ডাইপোল সেইটা ইজ মাইনাস মিউ ডট বি, অর্থাৎ মাইনাস মিউ বি কস থিটা। তো মাইনাস মিউ বি কস থিটা, এটার মিনিমাম ভ্যালু হচ্ছে যখন থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 হলে এনার্জিটা মাইনাস মিউ বি, তাহলে এটাই হচ্ছে মিনিমাম এনার্জি কনফিগারেশন, তাহলে এটাই এনার্জেটিক্যালি মোস্ট প্রেফারেবল, তাই এটার দিকে ওরিয়েন্ট করার চেষ্টা করে। তো এই টাইপের যে
ম্যাগনেটিক এফেক্ট বা এই যে পার্টিকুলার ম্যাগনেটিজম, এইটা হচ্ছে দিস ইজ কল্ড প্যারাম্যাগনেটিজম। আচ্ছা, প্রথম দুটো সোর্স থেকে প্যারাম্যাগনেটিজম, লাস্ট সোর্সটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে এটাও বলি যে প্যারাম্যাগনেটিজম, এবং তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে প্যারাম্যাগনেটিজমের কন্ডিশনটাই হচ্ছে যে পার্মানেন্ট মোমেন্ট থাকতে হবে। পার্মানেন্ট মোমেন্ট ইজ আ মাস্ট। উদাহরণ, এই যেমন হাইড্রোজেন অ্যাটম, 1s অরবিটাল, হ্যাঁ ঠিক আছে, 1s অরবিটাল মানে ইলেকট্রনটা আছে 1s অরবিটালে, 1s1 কনফিগারেশন, সো দ্য ইলেকট্রন লাইজ ইন 1s অরবিটাল। তো 1s অরবিটাল মানে হচ্ছে এলটা তো 0 কিন্তু এস হচ্ছে হাফ, সুতরাং যে হচ্ছে হাফ, সো ইট হ্যাজ পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট, সুতরাং এর প্যারাম্যাগনেটিক এফেক্ট দেখা যাবে। ক্লিয়ার? কিন্তু আমি যদি হিলিয়াম অ্যাটমের কথা ভাবি, হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে 1s2 কনফিগারেশন, ঠিক আছে? এবার দুটো ইলেকট্রনই যদি এতে থাকে আর কি, মানে এস অরবিটালেই থাকে, তাহলে কিন্তু এল ইকুয়াল টু 0 এবং এস ইকুয়াল টু অলসো 0, কেননা প্লাস হাফ মাইনাস হাফ, তার মানে জে ইকুয়াল টু 0। So atoms with filled shell structure তাদের কিন্তু পার্মানেন্ট কোনো মোমেন্ট থাকে না, নো পার্মানেন্ট মোমেন্ট। মানে এটা তো শুধু 1s2 জন্য দেখিয়েছি, কিন্তু আমি যদি একটা অন্য কোনো সাপোজ মানে আরো একটা কিছু, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, এদের তো পুরোটাই ফিল্ড শেল স্ট্রাকচার, তো সাপোজ কোনো একটাতে হয়তো এই যেমন 1s2 হচ্ছে হিলিয়াম, এরপর নিয়ন, নিয়নের ক্ষেত্রে যেমন হবে 1s2 2s2 2p6, রাইট। তো এবার এই 2p6 এটাই যদি আমি দেখি, তাহলে এখানে এইরকম আছে ব্যাপারটা। তো এবার এটা যদি আমি টোটাল এলটা দেখতে চাই, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আছে, এমএল এর মানে মোট 6টা ইলেকট্রন, মানে আমি খুব সিম্পলিফাইড ক্যালকুলেশন করছি, ওইটা তো অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের রুলটা তো রুল, কিন্তু এই যেহেতু এটা যেহেতু আমার একদম শিওরলি জানা আছে, মানে এখানে তো আর কোনো পসিবিলিটি হবে না, এই 6টা ইলেকট্রন পুরোটা ফিল্ড শেল, মানে এই একটাই পার্টিকুলার কনফিগারেশন, মানে এই একটাই পসিবিলিটি, তো এখানে আমি এলটা ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারি। তো ডাইরেক্টলি ক্যালকুলেট করলে আমি দেখতে পাচ্ছি যে এমএলটা -1 0 +1, তার মানে সমস্ত এমএল যদি আমি সিম্পলি অ্যাড করি তাহলে 0 পাবো, এবং এসটাও প্লাস হাফ মাইনাস হাফ, সুতরাং এটা করলেও আমি 0 পাবো, তাহলে এলও 0 এসও 0 অর্থাৎ জে 0। তাহলে ফিল্ড শেল স্ট্রাকচার যারা আছে তাদের কোনো পার্মানেন্ট ডাইপোল নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা কি ইন্টারঅ্যাক্ট করবে? না, উইল দে নট ইন্টারঅ্যাক্ট উইথ ফিল্ড? উত্তর হচ্ছে ওরাও করবে, কিন্তু একটু অন্যভাবে করবে, যেটাই লাস্ট পয়েন্টটা বললাম। চেঞ্জ ইন অরবিটাল মোমেন্ট ইনডিউসড বাই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এই নিউক্লিয়াস ছিল, এই ইলেকট্রন ঘুরছিল, ইলেকট্রন ঘোরার ফলে এর একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে, এইবার তুই বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলি, বাইরে থেকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন লার্মার প্রিসেশন, লার্মার প্রিসেশন ইজ ইটসেলফ সাম মুভমেন্ট।
তো লার্মার প্রিসেশনের মুভমেন্টটার ফলে এই মুভমেন্টটার উপর একটা এফেক্ট পড়ে। এটাকে অনেক রকম ভাবেই ভাবা যায়, যদিও লেন্সেস ল দিয়েও ভাবা যেতে পারে। যাই হোক, আমরা তো একটু পরে ম্যাথমেটিক্সটা করেই নেব। তবে জাস্ট ফিজিক্যালি বলছি ব্যাপারটা, যে লেন্সের সূত্র দিয়েও এটা ভাবা যেতে পারে, যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এবার একটা ম্যাগনেটিক ফিল্ড আমি সুইচ অন করলাম, তখন মনে পড়ছে তখন কি হয়? তখন লেন্সের সূত্র কি বলছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা যে এই যে চেঞ্জ হলো, একটা চেঞ্জ অফ ফ্লাক্স, তো ম্যাগনেটিক ফিল্ড 0 ছিল, সেখান থেকে আমি সুইচ অন করলাম, তাহলে এই যে 0 থেকে বি আমি সুইচ অন করলাম, তাহলে এই যে একটা ফ্লাক্সের চেঞ্জ হলো, তার ফলে এই লুপের মধ্যে কারেন্ট ইনডিউসড হবে এমন একটা ডিরেকশনে যাতে সেটা অরিজিনকে বাধা দেয়। তো এই স্টেটমেন্টটার এটাই মানে, যে ম্যাগনেটিক ফিল্ড সুইচ অন করলে এই কারেন্টের একটা চেঞ্জ হবে, মানে অরিজিনালি যে ইলেকট্রনটা মুভ করছিল তার একটা পরিবর্তন হবে, অর্থাৎ অরবিটাল মোশনের উপর একটা এফেক্ট পড়বে। তাহলে এই যে এফেক্ট অফ বি অন অরবিটাল মোশন, হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে ডায়াম্যাগনেটিজম। যদি নন জিরো স্পিন থাকে তাহলে সেটাকে যে রোটেশন করা হয়, ওরিয়েন্টেশনাল ইফেক্ট, সেটা প্যারাম্যাগনেটিজম। আর নন জিরো স্পিন থাকুক বা না থাকুক, এই ব্যাপারটা হচ্ছে ডায়াম্যাগনেটিজম ইজ ইউনিভার্সাল, সমস্ত মেটেরিয়ালেরই ডায়াম্যাগনেটিজম থাকে, তবে এটার ভ্যালুটা খুব স্মল, তাই সব অ্যাটমের ক্ষেত্রে বোঝা যায় না। মানে যাদের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক এফেক্টটাও সঙ্গে থাকে তাদের ক্ষেত্রে ডায়াম্যাগনেটিক এফেক্টটা অতটা বোঝা যায় না, কিন্তু ডায়াম্যাগনেটিজম ইজ ইউনিভার্সাল এফেক্ট, ইট ইজ ফান্ডামেন্টালি রিলেটেড টু লার্মার প্রিসেশন। এবং ডায়াম্যাগনেটিজমের বক্তব্যটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে ইলেকট্রনের অরবিটাল মোশনটাকে চেঞ্জ করা, বা আরো সোজা বাংলায় বলতে গেলে ইলেকট্রনের ভেলোসিটিটাকে অল্টার করা। ভেলোসিটি অল্টার হলেই সবকিছু চেঞ্জ হবে, কারেন্ট চেঞ্জ হবে, মোমেন্ট চেঞ্জ হবে, তো ওটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট। তো ডায়াম্যাগনেটিজমটা ইউনিভার্সাল। তো এই তিনটে এফেক্ট হচ্ছে কিসের জন্য? ফ্রি অ্যাটম। এটার মানে ফ্রি অ্যাটম মানে সিঙ্গেল অ্যাটম না, ফ্রি অ্যাটম মানে হচ্ছে অনেক অ্যাটম আছে, বাট দে ডু নট ইন্টারাক্ট উইথ ইচ আদার। ফ্রি অ্যাটম মানে হচ্ছে এটা। আর যদি এরা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে শুরু করে, if when the atoms start to interact with each other, তখন আমরা পাবো হোয়াট ইজ কল্ড ফেরোম্যাগনেটিজম। তাহলে যখন টিম ওয়ার্ক হচ্ছে তখন ফেরোম্যাগনেটিজম, আর যখন টিম ওয়ার্ক হচ্ছে না তখন প্যারাম্যাগনেটিজম। আর টিম থাক বা না থাক, বা নিজস্ব ট্যালেন্ট না থাকলেও ডায়াম্যাগনেটিজমটা সবার জন্য ভ্যালিড। ওকে, আচ্ছা, এইবার পুরো ডায়াম্যাগনেটিজমের মানে একদম প্রপার থিওরিতে যাওয়ার আগে নোট অন susceptibility, permeability, B and H, এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে বি আর এইচ এর পার্থক্য, এটা তো মানে ইন্টারভিউয়ারদের ফেভারিট কোশ্চেন। আচ্ছা, প্রথম হচ্ছে সাসেপ্টিবিলিটি। এমনিতে তুই যদি কোথাও ইন্টারভিউ দিতে যাস এবং যদি বলিস আর কি যে আমার সলিড স্টেট পছন্দ, মানে অনেক সময় টপিক জিজ্ঞেস করে, সলিড স্টেট ফিজিক্স বললে, সলিড স্টেটটা যদি একটু ব্রড টপিক, কিন্তু কেউ যদি ম্যাগনেটিজম বলে তাহলে তাকে শুরুই করবে সাসেপ্টিবিলিটির ডেফিনেশন দিয়ে। মানে যদিও ব্যাপারটা খুবই তখন বোকা বোকায় মনে হয়, সাসেপ্টিবিলিটি তো সবাই জানে, স্কুল লেভেল থেকেই পড়ানো হয়, কিন্তু বাট স্টিল জানলেও সবাই ঠিকমতো ডিফাইন করতে পারে না। আচ্ছা, প্রথম বক্তব্য হচ্ছে যে
বি আর এইচ এর পার্থক্য, এইটা খুব ভালো করে জানতে হবে। কোথা থেকে শুরু করি? আচ্ছা, অ্যাম্পিয়ার্স ল থেকেই শুরু করি। অ্যাম্পিয়ার্স ল, সার্কিটের ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম। ডিফারেন্সিয়াল ফর্মটা ছিল কার্ল বি ইজ ইকুয়াল টু মিউ নট জে। ঠিক আছে, তো মানে এটার ব্যাপারটা হচ্ছে যে একটা ভলিউম কারেন্ট ডেন্সিটি আছে, একটা মেটেরিয়াল আছে, তার একটা ভলিউম কারেন্ট ডেন্সিটি আছে, এরকম একটা মেটেরিয়াল। সেটা একটা গিভেন ভলিউম কারেন্ট ডেন্সিটি আছে, এবং সেই ভলিউম কারেন্ট ডেন্সিটির ফলে যতটা বি মানে জেনারেট হচ্ছে, এই বি, দিস বি ইজ কল্ড ম্যাগনেটিক ইন্ডাকশন। এবার এই যে জে, এই জের মধ্যে কিন্তু দু ধরনের কন্ট্রিবিউশন আছে, একটা হলো জে বি আর একটা হলো জে এফ, একটা ফ্রি একটা বাউন্ড। ফ্রিটা কি? ফ্রিটা হচ্ছে যে মেটেরিয়ালের সঙ্গে আমি ব্যাটারি কানেক্ট করেছি, ফলে মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা হচ্ছে দিস ইজ ফ্রি কারেন্ট। মানে জে এফটা তো ভলিউম কারেন্ট ডেন্সিটি, যাই দিস করেসপন্ডস টু দ্য মানে এক্সটার্নালি যেটাকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, জে এফ হচ্ছে ভলিউম ফ্রি কারেন্ট ডেন্সিটি। এবার কথাটা হলো যে এই যে বাইরে থেকে তো একটা এক্সটার্নালি কন্ট্রোল করছে একটা কারেন্ট, কিন্তু যে কোনো মেটেরিয়ালের মধ্যে, এবার আমরা কি জানি, মানে যে কোনো মেটেরিয়ালের মধ্যে অ্যাকচুয়ালি অজস্র ছোট ছোট কারেন্ট লুপ আছে। মানে খুব সিম্পলিফাইড পিকচারে যদি আমি ভাবি, মানে একটা পাতি নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, তার মানে বেসিক্যালি ইট ইজ এ কম্বিনেশন অফ কারেন্ট লুপ। তারপর তো কারেন্ট লুপের ভ্যারাইটি, ভেরিয়েশন, নিজেদের মধ্যে ইন্টারাকশন, সেসব তো আছেই। তো এই ফ্রি কারেন্টটা ফ্লো হওয়ার ফলে, মানে ফ্লো হওয়ার ফলেও বলা যায় না, ফ্লো না হলেও ব্যাপারগুলো থাকে। তো এগুলো তো ফ্রি ইলেকট্রন। আবার কিছু কিছু এই যে বাউন্ড কারেন্ট, মানে কি, এই যে তো বাউন্ড ইলেকট্রন, মানে একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো বাউন্ড ইলেকট্রন। তো এই যে ব্যাপারটা আছে, এবার আমি যদি সারফেস বরাবর দেখতে শুরু করি, তাহলে আমি কি দেখব, এখানে একটা মানে এই লুপটার জন্য এদিকে কারেন্টের ডিরেকশনটা এটা, এটার জন্য এটা, এবং এটার জন্য এটা। তাহলে আমি সারফেস বরাবর যদি আমি ভেক্টরগুলোকে পরপর অ্যাড করি, তাহলে আমি দেখব যে বাউন্ড যে ইলেকট্রনগুলো আছে তাদের জন্য সারফেস বরাবর একটা কারেন্ট ফ্লো হচ্ছে। আবার যদি আমি মেটেরিয়ালের ভেতরেও যাই, এখানে দেখাতে পাচ্ছি না ছবিটা ঠিক করে, আমি যদি মেটেরিয়ালের ভেতরে যাই, হ্যাঁ, ধরা যাক এটা একটা কারেন্ট লুপ, আবার এটা একটা কারেন্ট লুপ। তো আমি যদি ভেতরটাতে দেখি, এই পোর্শনটা একটা ছোট পোর্শন, তাহলে এখানে কি দেখতে পাবো, এখান দিয়ে কারেন্ট উপরে উঠছে, আর এদিক দিয়ে কারেন্ট নিচে নামছে। ঠিক আছে, বুঝে যাচ্ছে তো? এখান দিয়ে এই ছোট পোর্শনটা যদি দেখি, তাহলে এখান দিয়ে কারেন্ট উপরে উঠছে, এদিক দিয়ে কারেন্ট নিচে নামছে। যদি এই দুটো কারেন্টের ভ্যালুটা ইকুয়াল না হয়, অর্থাৎ ইফ দেয়ার ইজ নন ইউনিফর্মিটি, তাহলে বাউন্ড ইলেকট্রনের জন্য একটা ভলিউম কারেন্ট ডেন্সিটি থাকবে। There will be volume current density due to bound electrons. মানে ভলিউমে থাকবে, সারফেসেও থাকবে। যাই হোক, আপাতত আমাদের শুধু ভলিউম কারেন্ট ডেন্সিটিটাই দরকার, বিকজ মানে অ্যাম্পিয়ার সার্কিটটার লতে শুধু ভলিউম কারেন্ট ডেন্সিটিটাই ঢোকে। তো সেইটাই হচ্ছে জেবি। তাহলে জেএফ হচ্ছে ভলিউম ফ্রি কারেন্ট ডেন্সিটি, যেটা বাইরে থেকে কন্ট্রোল করছি, জেএফ, আর জেবি হচ্ছে যেটা বাউন্ড কারেন্ট ডেন্সিটি, যেটা উপর আমার কোনো হাত নেই, এটা টোটালি মেটেরিয়াল প্রপার্টি।
এখন জেবি এবার এইবার এই মেটেরিয়ালটার একটা সার্টেন নন জিরো ম্যাগনেটাইজেশন আছে, which is magnetic moment per unit volume, যেটাকে আমি এম দিয়ে ডিনোট করছি। মানে এত কারেন্ট লুপ আছে ছোট ছোট, তার মানে ম্যাগনেটিক মোমেন্ট তো অবভিয়াসলি আছেই। তো এই জেবির সঙ্গে এম এর, জেবি ইজ ডাইরেক্টলি রিলেটেড টু এম, মানে এমনিতেও রিলেশন থাকাই উচিত, কারেন্ট লুপ থেকেই জেবির উৎপত্তি এবং কারেন্ট লুপ থেকে এম এর উৎপত্তি। তো জেবি অ্যান্ড এম দে আর ইন্টার রিলেটেড। জেবি ইজ ইকুয়াল টু কার্ল এম। তাহলে এটাকে আমি যদি ইকুয়েশনে বসাই তাহলে আমি পাচ্ছি কার্ল বি ইকুয়াল টু মিউ নট জে ইকুয়াল টু মিউ নট জেবি প্লাস জেএফ, এবং জেবি হচ্ছে কার্ল এম প্লাস জেএফ। অর্থাৎ এবার আমি যদি ফ্রি কারেন্ট ডেন্সিটির টার্মে পুরো ব্যাপারটাকে লিখতে চাই, যেহেতু জেবিটা আমার হাতে নেই, তাহলে আমাকে লিখতে হবে কার্ল অফ বি মাইনাস mu naught m equal to mu naught jf, or I can completely do away with the mu naught part. সেক্ষেত্রে আমি লিখতে পারি b by mu naught minus m equal to jf. এই যে b by mu naught minus m, এই যে কোয়ান্টিটিটা, এটা পুরোটাই ডিপেন্ডেন্ট অন বাইরে থেকে যে কারেন্টটাকে কন্ট্রোল করছে সেটার উপর ডিপেন্ডেন্ট। এই জিনিসটা, এই কোয়ান্টিটিকেই বলে এইচ। এগুলো এতটা ডিটেলে এই জন্যই বললাম, কেননা বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম এইচ থাকে, বিভিন্ন রকমের বি থাকে, এবং তাদের আবার একই রকম নাম থাকে। নানান অনেক বইতে এইচটাকে কি সব বলে, অনেক বইতে এইচটাকে ইন্ডাকশন লেখা থাকে, এরকমও আমি দেখেছি। হ্যাঁ, তো মেন হচ্ছে কাকে কি বলছি সেটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু কোনটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা জানাটা জরুরি। বি এবং এইচ এর ডিফারেন্স হচ্ছে এটাই যে বি এর মধ্যে টোটাল কন্ট্রিবিউশনটা থাকে বাউন্ড অ্যান্ড ফ্রি, আর এইচ এর মধ্যে অনলি ফ্রি। সো এইচ পুরোটাই এক্সটার্নালি কন্ট্রোল করা যায়, বিটাকে এক্সটার্নালি কন্ট্রোল করা যায় না। এর মধ্যে এক্সটার্নালেরও কন্ট্রিবিউশন আছে, ইন্টারনালেরও কন্ট্রিবিউশন আছে। ক্লিয়ার? এই জন্যই হিস্টেরেসিস লুপ তোরা যখন পড়েছিলি তখন দেখবি যে আইদার এম ভার্সাস এইচ প্লট করা হচ্ছে, না হলে বি ভার্সাস এইচ প্লট করা হচ্ছে, কেননা এইচটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এম বা বি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি এম ভার্সাস এইচ এইটা স্টাডি করতে চাই, তাহলে তখন আমার রেলিভেন্ট কোয়ান্টিটি হচ্ছে susceptibility, magnetic susceptibility, which is equal to m by h. ঠিক আছে? এক্সটার্নালি অ্যাপ্লাইড ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক মোমেন্টের রিলেশন, এটা হচ্ছে সাসেপ্টিবিলিটি। আচ্ছা, এবার এই ব্যাপারটাকে যদি এখানে বসানো হয়, h equal to p by mu naught minus m or b equal to mu naught m plus h
এম এর জায়গায় আমি কাই এইচ বসালাম, এই তাহলে বি আর এইচ এর মধ্যে যদি আমি রেসপন্সটা স্টাডি করি, আগেই বলছিলাম যে বি ভার্সাস এইচ সেটাও স্টাডি করা হয় অনেক সময়, কারণ আলটিমেটলি বি কন্টেন্স দ্য রেসপন্স অফ দ্য মেটেরিয়াল টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড এইচ। তো তখন দিস কোয়ান্টিটি ইজ কল্ড ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, mu h. So therefore relative permeability mu by mu naught is equal to 1 plus chi. এই হচ্ছে this is the basic মানে আর কি parameters which we will study in our next discussion. আর এটা কি যেন বলবো ভাবলাম, susceptibility, permeability, induction, H, আচ্ছা ঠিক আছে, আরেকটা কি যেন বলবো ভাবলাম, সেটা এখন মনে করতে পারছি না, ঠিক আছে পরে মনে পড়লে পরে বলবো। ওকে, তো এই হচ্ছে কি আমাদের ব্যাপার। এইবার তাহলে আমরা ডায়াম্যাগনেটিজম দিয়ে শুরু করি। লাজভা ডায়াম্যাগনেটিক থিওরি। Named after the scientist. এক মিনিট, না মনে পড়ছে না। ঠিক হ্যাঁ, তো তাহলে হচ্ছে কি অ্যাপ্লাইড ফিল্ড, ও আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে তো আমার এমনিতে তো আমি কি দেখলাম যে অ্যাপ্লাইড ফিল্ড হচ্ছে এইচ, আর মেটেরিয়ালের ভেতরে যে অ্যাটমটা বসে আছে সে তাহলে যে ফিল্ডটা দেখবে সেটা হচ্ছে বি, কেননা বি এর মধ্যেই পুরো ব্যাপারটা আছে, অ্যাপ্লাইড ফিল্ড প্লাস ভেতরে যে বাউন্ড ইলেকট্রনের দরুন যেটা পুরো কন্ট্রিবিউশনটা হচ্ছে বি। তাহলে আমরা আমাদের মনে পড়েছে কি বলতাম, যাই হোক আমরা আমাদের ক্যালকুলেশনে বি ইউজ করব, ঠিক আছে, কেননা আমরা মেটেরিয়ালের মধ্যে একটা অ্যাটমের কারেন্ট লুপ সেটাকে স্টাডি করছি, তো ও বাইরের এফেক্টটাও দেখবে এবং ভেতরের যে আরো যত মানে আছে আর কি আশেপাশের যে কারেন্ট লুপ তাদের দরুন যে এফেক্ট সৃষ্টি হচ্ছে সেগুলোরও এফেক্টটাও পাবে, তার মানে বেসিক্যালি বিটাকে পাবে। কোনো বইতে মোস্ট প্রবাবলি ডেকারে এটা এইচ আছে, কিন্তু এইচটা কিন্তু কারেক্ট নয়, বিটাই হচ্ছে কারেক্ট, কেননা একটা ফ্রি অ্যাটম মানে মেটেরিয়ালের মধ্যে বসে থাকা অ্যাটম সে কিন্তু শুধু এইচ দেখে না, সে সঙ্গে বিটাও দেখে। এবার যদি কেউ শুধু এইচ বলতে চায় তাহলে তাকে বলতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডে একটাই অ্যাটম আছে, সিঙ্গেল অ্যাটম, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই, মানে আমার সিঙ্গেল অ্যাটম রাখার দরকার তো নেই, আমি একটা পুরো মেটেরিয়ালই রাখতে পারি এবং আমি বলতে পারি যে ও বি ফিল্ড ফেস করছে। আচ্ছা হ্যাঁ, এখানে যেটা বলতাম সেটা হলো যে এই যে আমরা সুন্দর করে এক একটা স্কেলার কোয়ান্টিটি ধরে নিচ্ছি, কাই একটা নাম্বার, মিউ একটা নাম্বার, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কেলার নয়, এটা হচ্ছে টেন্সার, বিকজ এই দুটোই হচ্ছে ভেক্টর, এম ইজ আ ভেক্টর এবং এইচ ইজ আ ভেক্টর। তো ভেক্টর বাই ভেক্টর মানে ভেক্টরের রেশিও ইজ অলওয়েজ আ টেন্সার। কিন্তু যদি টেন্সার মানে একটা ম্যাট্রিক্স আর কি, কেননা এটা তো আফটার অল এম হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, এইচ হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, এম এক্স এম ওয়াই এম জেড, এইচ এক্স এইচ ওয়াই এইচ জেড।
তার মানে এটা ইকুয়াল টু এটা ইন্টু এটা, তার মানে এর মাঝে নিশ্চয়ই একটা 3/3 ম্যাট্রিক্স আছে। এই 3/3 ম্যাট্রিক্সটাই হচ্ছে টেন্সার, সাসেপ্টিবিলিটি টেন্সার। এবং সেম ফর এইটা, ওই যে পারমিয়েবিলিটি যেটা, সেটাও তাই। কিন্তু এইবার যদি এমন হয় যে কিরম হতে পারে, যদি অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব 0 হয় আর ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি ইকুয়াল হয়, অর্থাৎ আমি বলতে চাইছি কাই ইকুয়াল টু যদি জাস্ট আ নাম্বার ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এইগুলোর বাকিগুলো 0, হ্যাঁ এরকম যদি হয় তাহলে এটা একটা নাম্বার হয়ে যাবে। তো ডিপেন্ডিং অন দ্য সিমেট্রি প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল, এটাও কিন্তু মেটেরিয়াল ডিপেন্ডেন্ট ব্যাপার, যে এটা একটা জাস্ট আ নাম্বার হবে নাকি এটা একটা টেন্সার হবে। তো এমনিতে মনে রাখতে হবে যে সাসেপ্টিবল, মানে আমরা আমাদের অবশ্যই ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা আপাতত এটাকে স্কেলারই ধরবো, কিন্তু এটা মনে রাখতে হবে যে সাসেপ্টিবিলিটি বা পারমিয়েবিলিটি এরা সবাই কিন্তু টেন্সার। আচ্ছা, তো ফিল্ড অ্যাপ্লাই হলো, এবং ফিল্ড অ্যাপ্লাই হলে লার্মার প্রিসিশন হবে, এবং প্রিসিশনাল ফ্রিকোয়েন্সিটা ছিল গামা বি, অর্থাৎ EB/2m। পুরোটাই অরবিটাল মোশনের ব্যাপারটা দিয়ে কিন্তু এটা ভাবতে হবে, এখানে কিন্তু আর অন্য কিছু ভাবা চলবে না। ঠিক আছে, এই ডায়াম্যাগনেটিক যে এফেক্টটা, সেটা কিন্তু পিওরলি এফেক্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অরবিটাল মোশন। মানে এখানে হট করে ওইসব ভাবতে যাস না, EB/m স্পিনের জন্য লার্মার প্রিসিশন, ওই পার্টটা এখানে নট অ্যাপ্লিকেবল। স্পিনের উপর কোনো ব্যাপার নেই, অরবিটাল মোশনের ভেলোসিটির উপর এফেক্টটা পড়বে, স্পিনের সঙ্গে এখানে কিছু নেই। EB/2m। আচ্ছা, এবার এই যে একটা এক্সট্রা একটা মোশন ক্রিয়েট হলো, তাহলে তার দরুন মানে frequency in hertz is omega L by 2 pi EB by 4 pi m। এই এক্সট্রা ফ্রিকোয়েন্সির জন্য একটা certain current will be induced। কেন? কেননা আফটার অল দিস ইজ মুভমেন্ট অফ আ চার্জ পার্টিকেল। এই যে প্রিসিশনটা হচ্ছে, এই তো এই যে মোশনটা হচ্ছে, সেটা তো একটা চার্জ পার্টিকেলের মোশন, তার মানে দিস ইজ অবভিয়াসলি দিস ইজ ইকুইভ্যালেন্ট টু আ কারেন্ট। তো সেই ইকুইভ্যালেন্ট কারেন্টটা কি হবে? ইনডিউসড কারেন্ট। এটা ইনডিউসড কারেন্ট, হ্যাঁ, সেটার ভ্যালুটা হতে হবে কি? চার্জ মাল্টিপ্লাইড বাই কতগুলো রোটেশন হচ্ছে পার ইউনিট টাইম, রিভলিউশনস পার ইউনিট টাইম, কতবার ঘুরলো। তো মানে চার্জ বাই টাইম, তো চার্জ এবং চার্জটা আবার মুভ করছে, তাহলে সেই কতবার গুলো রিভলিউশনস পার ইউনিট টাইম। এবার আমার চার্জ হচ্ছে -ZE, এটাও অনেকটাই সিম্পলিফাইড, মানে সমস্ত ইলেকট্রনই একই রকম ভাবে ঘোরাঘুরি করছে, এই ব্যাপারটা ধরেই নেওয়া হয়েছে। তো টোটাল এতগুলো চার্জ -ZE, এই পরিমাণ চার্জ দে আর আন্ডারগোয়িং লার্মার প্রিসিশন মাল্টিপ্লাইড বাই EB বাই 4 pi m। এটা হচ্ছে ইনডিউসড কারেন্ট বিকজ অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইনডিউসড এই কারেন্ট যেটা ইনডিউসড হলো, তার জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট ইনডিউসড হবে। ইনডিউসড মোমেন্ট, ইট ইজ কারেন্ট টাইমস লুপ এরিয়া। লুপের রেডিয়াস যদি আমি রো ধরি, তাহলে the moment is -ZE EB by
4 pi m into pi রো স্কোয়ারের অ্যাভারেজ। এই অ্যাভারেজটা কেন নিতে হচ্ছে? কেননা এই যে খুব ফাস্ট মুভ করছে টাইমের সাথে, তাহলে আমি যখন অবজার্ভ করব আমি কিছু একটা অ্যাভারেজ ভ্যালুই অবজার্ভ করব, ঠিক আছে, বিকজ ইট ইজ মুভিং ফাস্ট উইথ টাইম, বেসিক্যালি টাইম অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার মোমেন্ট। এইবার তাহলে পাই পাই তো কেটে গেল, আর কিছু কাটার নেই আপাতত। সো দিস বিকামস মাইনাস জেড ই স্কোয়ার বি বাই 4m, এইটা। এখন এই রো স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি? এই রো স্কোয়ার কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি এইটা, কেননা এটা অবশ্য অনেক রকমই ভাবা যায়, কিন্তু যাই হোক, আলটিমেটলি দিস রো স্কোয়ার ইজ দ্য মিন স্কোয়ার of perpendicular distance of the electron, কোথা থেকে? From the field axis through the nucleus. অর্থাৎ সোজা বাংলায়, ও ছবিটা তো আগের পেজে বোধহয় আঁকা আছে, হ্যাঁ, অর্থাৎ সোজা বাংলায় এইটা, মানে ঠিক আছে, বোঝা গেছে, মানে জেড কম্পোনেন্টটা তো এখানে অ্যাকচুয়ালি ফিক্সড, মানে জেড কম্পোনেন্ট, এটা যদি তোদের মানে নিশ্চয়ই মনে আছে লার্মার প্রিসিশনে কিন্তু জেড কম্পোনেন্টের কোনো চেঞ্জ হয় না, যদিও আমরা এস জেড দিয়ে করেছিলাম সেটা, কিন্তু দিস এটা মানে এস এর জায়গায় এল হলে শুধু জাস্ট এই ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে E/2m টা, তো ব্যাপারটা আর্গুমেন্টটা একই, সেটা হচ্ছে জেড কম্পোনেন্টটা চেঞ্জ হয় না, জেড কম্পোনেন্ট ইজ নট মানে ডাজ নট প্রিসেস, ইট ডাজ নট মুভ, জেড কম্পোনেন্টটা ফিক্স, চেঞ্জ হচ্ছে কি এটা এবং এটা চেঞ্জ হচ্ছে, রোটেশনটা এইভাবে হচ্ছে, সেই জন্য এইটা ইম্পর্টেন্ট। পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য ফিল্ড এক্সিস, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে রো স্কোয়ারটা তো আমাদের জানা থাকার কথা নয়, আমাদের বরঞ্চ আর স্কোয়ারটা জানা থাকার কথা, কেননা আর স্কোয়ার হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স, মানে স্কোয়ার অফ দ্য মিন স্কোয়ার অফ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স অফ ইলেকট্রন ফ্রম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের থেকে কতটা ডিস্টেন্সে আছে, সেটা 3 ডাইমেনশনাল ব্যাপার, এবং দিস ইজ এইটা, সবই টাইম অ্যাভারেজের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো মানে যেহেতু এটা একটা মানে যেহেতু না, আমরা এখানে একটা জিনিস আবার ধরবো, সেটা হচ্ছে আমরা এখানে ধরবো ইফ উই অ্যাজিউম সবটাই ধরাধরি, মানে আমরা তো স্টুডেন্ট লাইফে এটাই মানে ইয়ে করতাম যে মানে পুরো ফিজিক্সটাই একটা অ্যাজাম্পশন। ইফ উই অ্যাজিউম spherically symmetric charge distribution, ঠিক আছে, স্ফেরিক্যালি সিমেট্রিক হলে কি হবে, বোঝাই যাচ্ছে যে তখন এক্স ওয়াই জেড এটা ইকুইভ্যালেন্ট, সুতরাং টাইম অ্যাভারেজ এদের নিশ্চয়ই ইকুয়াল হবে, দেয়ারফোর এইটা হবে 3 টাইমস এটা, এবং রো স্কোয়ারটা হবে টুয়াইস দিস, হেন্স
it will be equal to it will be 2/3 of mean square of electrons distance from the nucleus. এটাকে আমি যদি এবার এখানে ডাইরেক্ট বসাই, মিউ আমরা লাস্ট পেয়েছিলাম মাইনাস z স্কোয়ার b বাই 4m রো স্কোয়ার, তাই পেয়েছিলাম তো, মাইনাস z স্কোয়ার b বাই 4m রো স্কোয়ার, রাইট। 4m আর এখানে 2/3, এইটা এই হলো তাহলে মাইনাস z স্কোয়ার b বাই 6m ঠিক আছে, মাইনাস z স্কোয়ার b বাই 6m r স্কোয়ার। এটা হচ্ছে আমার মোমেন্ট অফ আ সিঙ্গেল ফ্রি অ্যাটম। এইবার যদি if there are n free atoms per unit volume এইটা হয়, তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা হবে n mu so minus n z square b by 6m, therefore সুতরাং susceptibility from definition susceptibility is m by h এবং h হচ্ছে কোথায় গেল বেশ, হ্যাঁ h হচ্ছে b by mu, রাইট, mu হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, h is b by mu। তো mu m by b, ও এই সমস্ত মিউ টিউ তো আবার এক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই মিউটা হচ্ছে মোমেন্ট আর এইটা হচ্ছে পারমিয়েবিলিটি। আচ্ছা, একটা কাজ করা যাক, এটাকে আমরা একটা অন্য কিছু বলতে হবে, কি বলা যায়, কিছু একটা বলি, মিউ ড্যাশ, ঠিক আছে। তো মিউ ড্যাশটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম, of the material, ওকে। হ্যাঁ, তাহলে সাসেপ্টিবিলিটিটা তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস m বাই b আর সঙ্গে একটা মিউ ড্যাশ, তার মানে মিউ ড্যাশ n z স্কোয়ার বাই 6m, এইটা। তো দিস ইজ ইয়োর ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এর মধ্যে গাদা গাদা অ্যাপ্রক্সিমেশন ঢুকে আছে, কিন্তু যাই হোক অনেকগুলো ব্যাপার এখানে বোঝা যাবে। প্রথমত হচ্ছে যে এই ইলেকট্রনের চার্জের স্কোয়ার আছে এখানে, ঠিক আছে, যদিও নিচে আবার মাসও আছে, কিন্তু তার সঙ্গে আবার আর স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু আছে, তো এর ভ্যালুটা ভেরি স্মল, সাধারণত টিপিক্যালি অফ দি অর্ডার অফ 10⁻⁵টা কমই থাকে, 10⁻⁶টাই বেশি থাকে এটার ভ্যালুটা, এবং ইট ইজ নেগেটিভ, এবং ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। এত অ্যাপ্রক্সিমেশন ধরার পরেও এই যে তিনটে জিনিস বেরিয়ে এলো, এটা কিন্তু পুরোটাই এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করে গেল। সো ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ইটস ভ্যালু ইজ নেগেটিভ। নেগেটিভ সাইনটা হচ্ছে ইট রিলেটস টু দ্য লেন্জেস ল, কারণ না আগেই বলছিলাম যে লেন্জেস লতে চেঞ্জটা সবসময় নেগেটিভ হয়, মানে
এই যে ফ্লাক্সের চেঞ্জ হলো, তার ফলে কারেন্টের চেঞ্জ হবে, এই যে হলো চেঞ্জটা, সেই চেঞ্জটা কিন্তু এমন দিকে হবে যাতে অরিজিনাল রিজনটাকে বাধা দেয়। তো সেখান থেকে নেগেটিভ সাইনটা অ্যাকচুয়ালি আসে ফিজিক্যালি, এবং এটার ভ্যালুটা ভেরি স্মল। এটা ডায়াম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে পার্মানেন্ট মুভমেন্ট ধরে এগোতে হবে। কোন কোন মেটেরিয়ালের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক এফেক্ট বেশ ভালোভাবে দেখা যায়? প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস, ইলেকট্রনিক প্যারাম্যাগনেটিজম। আচ্ছা ঠিক আছে, ওই ওই ইয়েতে আমি যাচ্ছি না এক্ষুনি। অ্যাকচুয়ালি প্যারাম্যাগনেটিজম অনেক রকমের হয়, পাউলি প্যারাম্যাগনেটিজম হয় যেটা মেটালের ক্ষেত্রে হয়, বিভিন্ন রকমের কন্ট্রিবিউশন থাকে। তো আপাতত প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল কোনগুলো? অ্যাটমস, molecules and ল্যাটিস ডিফেক্টস, যেখানে ল্যাটিসটা একটু ইমপারফেক্ট, যাদের পজেসিং অড নাম্বার অফ ইলেকট্রনস, কেননা অড নাম্বার অফ ইলেকট্রনস হলে স্পিন থাকা, নন জিরো স্পিন থাকার চান্স আছে। কেননা তার ফলে টোটাল স্পিন অফ দ্য সিস্টেম ইজ নন জিরো। এক্সাম্পল হচ্ছে ফ্রি সোডিয়াম অ্যাটম, এবং এই ধরনের আরো যারা আছে তারা। গ্যাসের মধ্যে গ্যাসিয়াস নাইট্রিক অক্সাইড, অর্গানিক মেটেরিয়ালের মধ্যে অর্গানিক ফ্রি রেডিক্যালস, ফর এক্সাম্পল অবশ্যই এটার জন্য আবার একটু কেমিস্ট্রি বই ঘাটতে হবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে ট্রাইফিনাইল C6H5 ফিনাইল গ্রুপ, ট্রাইফিনাইল মিথাইল। আর ডিফেক্টের মধ্যে, ল্যাটিস ডিফেক্টের মধ্যে হচ্ছে এফ সেন্টার অফ অ্যালকালি হ্যালাইডস। অ্যালকালি হ্যালাইডস মানে হ্যালোজেন গ্রুপ যেটা আছে, মানে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন, ওই গ্রুপটা অ্যালকালি হ্যালাইডস। ফর এক্সাম্পল অ্যালকালি মেটাল মানে হচ্ছে NaCl, যেমন একটা এক্সাম্পল। NaCl এর মধ্যে মানে অ্যালকালি হ্যালাইডস এর মধ্যে বিশেষ ধরনের ল্যাটিস ডিফেক্ট আছে, তাদের আবার নানা রকম নামটাম আছে, তাই সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে ল্যাটিস ডিফেক্টেরও প্যারাম্যাগনেটিক রেসপন্স থাকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আর কার থাকতে পারে? ফ্রি অ্যাটমস or ions with, যাদের partly filled inner shell, অর্থাৎ ট্রানজিশন এলিমেন্টস। আগের দিনই বলছিলাম ট্রানজিশন এলিমেন্টস এর প্রচুর বৈচিত্র্য। ইনার শেলটা পার্টলি ফিল্ড, তাদের ক্ষেত্রে তাদের ম্যাগনেটিক প্রপার্টি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ইটসেলফ একটা সেপারেট মানে এরিয়া অফ রিসার্চ। তারপর হচ্ছে মানে এরকম আরো অনেক আছে, রেয়ার আর্থ আছে, অ্যাক্টিনাইটস আছে, মানে ওই আর কি, যেটা একটা তো ডি এলিমেন্টস যারা হচ্ছে ট্রানজিশন মেটালস, ট্রানজিশন এলিমেন্টস। তারপর আছে এফ এলিমেন্টস, তার মধ্যে অনেক কিছু ঢুকে যাচ্ছে, অ্যাক্টিনাইটস, ল্যান্থানাইটস ইত্যাদি। তো এগুলো হচ্ছে এক্সাম্পল। Mn2+। আয়নের ক্ষেত্রে আয়ন উইল অলসো ডু, গ্যাডোলিনিয়াম 3+, কেননা এখানে কি হচ্ছে বাইরের শেলে যেটা আছে সেটা তো বেরিয়ে যাচ্ছে, তখন ভেতরের পার্টলি ফিল্ড শিলটা এক্সপ্রেস হচ্ছে।
বুঝতে পারলে, মানে যাদের ডি এলিমেন্ট ইনকমপ্লিট, মনে কর 3d6 কারোর যদি থাকে, কিন্তু তারপর তো তার মানে তার উপরে তো তার 4s2 আছে, তা সে যখন আয়ন হচ্ছে তখন তো এই 4s2টা থাকছে না, তখন শুধু 3d6টাই ওপেন হয়ে যাচ্ছে। তো তার ক্ষেত্রে এটা হতে পারে, মানে ওই প্যারাম্যাগনেটিক রেসপন্স তার থাকতে পারে। তো এই গ্রুপটা। আর আর কিছু কিছু কম্পাউন্ড যাদের ইভেন নাম্বার অফ ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেও একটা বিশেষ ধরনের প্যারাম্যাগনেটিজম দেখা যেতে পারে। ফিউ কম্পাউন্ডস, যেমন মলিকিউলার অক্সিজেন, তার প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখা যায়। আর এছাড়া সমস্ত মেটালের একটা সেপারেট ক্লাস অফ প্যারাম্যাগনেটিজম দেখা যায়, উইচ ইজ কল্ড পাউলি প্যারাম্যাগনেটিজম, এবং সেটার রিজনটা একদমই আলাদা, একটা অন্য ধরনের রিজন, যেটা ওই ফ্রি ইলেকট্রন থিওরি যদি পড়তিস তাহলে ওটা জানা যেত। পাউলি প্যারাম্যাগনেটিজম। ঠিক আছে, তো বিভিন্ন প্রকারের অ্যাকচুয়ালি প্যারাম্যাগনেটিজম হয়। আমি একটা গ্রাফ একটু দেখাই, তারপর না হয় ক্যালকুলেশনে আসবো। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ভার্সাস টেম্পারেচার। আচ্ছা, ডায়াম্যাগনেটিজম তো সাম কনস্ট্যান্ট, তো এবং এটা নেগেটিভ, তো এই থাকবে আর কি স্মল ভ্যালু, শুধু ডায়াম্যাগনেটিক কন্ট্রিবিউশনটাই নেগেটিভ। ঠিক আছে, আর এছাড়া ম্যাগনেটিজমের আর কোনো নেগেটিভ কন্ট্রিবিউশন হয় না। আচ্ছা, বাকি সবই প্যারাম্যাগনেটিজমের পার্টটা পুরোটাই পজিটিভ, কিন্তু তার মধ্যে নানান রকম পার্ট আছে। যেমন যেটা আমরা যে থিওরিটা আমরা নেক্সট করবো সেটা হচ্ছে লাজভা প্যারাম্যাগনেটিজম, যেটা এরকম ভাবে ভ্যারি করে, কুরিজ ল, কাই ভ্যারিজ অ্যাজ 1/t। ঠিক আছে, দিস ইজ লাজভা প্যারাম্যাগনেটিজম অর ফ্রি স্পিন প্যারাম্যাগনেটিজম। আবার স্পিন বললে আবার একটু অন্যরকম বোঝায়, মানে এর মধ্যে সবই আছে আর কি, মানে যে আছে ফ্রি যে অ্যাকচুয়ালি। প্যারাম্যাগনেটিজম। আচ্ছা, তাছাড়া মেটালের জন্য যেটা হয় সেটা হচ্ছে পাউলি প্যারাম্যাগনেটিজম। সেটা মোটামুটি ভাবে রাফলি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এবং পজিটিভ কোয়ান্টিটি। আর আরেকটা হয় ভ্যান ভ্লেট প্যারাম্যাগনেটিজম। এইটা হচ্ছে এই যে অনেক রকম বললাম না, ইভেন নাম্বার অফ ইলেকট্রন হলেও যে প্যারাম্যাগনেটিক হতে পারে, সেই রকম। মানে ভ্যান ব্লেকের থিওরিটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এটা জাস্ট জানা দরকার যে কত প্রকারের হতে পারে। এমনি ইন্টারেস্টিং লাগলে সার্চ করে দেখতে পারিস। তো প্যারাম্যাগনেটিজম মোটামুটি মানে ডমিনেন্ট বা বিখ্যাত টাইপগুলো হচ্ছে এগুলোই। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলার আছে, সেটা হলো না, ঠিক আছে।
ঠিক আছে, ওকে। তাহলে এবার কুরিজ লটা ডিরাইভ করা যায় কিনা, কিভাবে করতে হবে? প্যারা ম্যাগনেটিক থিওরি কুরিজ ল, একটা কাজ করি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা সিম্পল এক্সাম্পল নিয়ে করি। সেটা হচ্ছে আমরা ধরে নিই যে একটা অ্যাটমের J = ½ অর্থাৎ বেসিক্যালি এটা ফ্রি স্পিন, ঠিক আছে। তারপর আরবিট্রারির জন্য যাব, মানে এটা ক্যালকুলেশনটা সহজ আর কি। তো তাহলে সেটার জন্য আমার এমনিতে তো মোমেন্ট হচ্ছে মিউ জে জেড, মানে জেড কম্পোনেন্ট অফ দ্য মোমেন্ট, সেটা হচ্ছে জি জে এম জে মিউ বি। তো এক্ষেত্রে তো ওকে, আচ্ছা এক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে শুধু স্পিন আছে, তার মানে এটা হবে 2, আর এম জে হচ্ছে ±½ মিউ বি অর্থাৎ ±মিউ বি, এটা হচ্ছে মিউ জে জেড। আর এনার্জি অফ দ্য সিস্টেম মাইনাস মিউ ডট বি। তো ম্যাগনেটিক ফিল্ডটা যদি বি নট হয়, জেড জেড ডাইরেকশনই আছে এবং জাস্ট বি নট, তাহলে ব্যাপারটা হয়ে যাবে মাইনাস মিউ জে জেড ইন্টু বি নট, অর্থাৎ মাইনাস প্লাস মিউ বি বি নট। তাহলে বেসিক্যালি এটা 2 লেভেল সিস্টেম, মাইনাস মিউ বি বি নট প্লাস মিউ বি বি নট, E1 E2, এবং ধরি যে the number of spins in E1 state হচ্ছে N1 আর number of spins in E2 state হচ্ছে N2। এবার according to Maxwell-Boltzmann statistics, point to be noted হচ্ছে আমরা এখানে MB statistics ইউজ করছি, মানে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স ইউজ করছি না, সেটাই বলতে চাইছি। তো অ্যাকর্ডিং টু MB স্ট্যাটিস্টিক্স, N1 ডিভাইডেড বাই N, মানে রেশিওটা, মানে বেসিক্যালি প্রবাবিলিটি, ঠিক আছে, প্রবাবিলিটি দ্যাট অ্যান a free spin will be in energy level E1, probability that free spin is in E1, এই প্রবাবিলিটিটা কত হবে? N1, তার মানে হচ্ছে e to the power এক মিনিট, হচ্ছে লোয়ার লেভেল, এটা মাইনাস, রাইট? তাহলে এটা হবে মিউ বি বি জিরো বাই কেটি ডিভাইডেড বাই প্লাস, চাপ বাবা, দাঁড়া, এইটা দিস ইজ N1 by N, এবং probability that free spin will be in state E2, সেটা হবে e to the power minus
মিউ বি বি নট বাই কেটি। এখান থেকে বোঝা যাচ্ছে যে নিচের স্টেটে একটা স্পিনের থাকার প্রবাবিলিটি কতটা বেশি। তলাটা তো সেম। তাহলে আমরা এই মুহূর্তে মোমেন্টের ভ্যালুটাও জেনে গেছি এবং আমরা প্রবাবিলিটিটাও জেনে গেছি। এটাকে আমি পি P1 বলি, আর এটাকে আমি যদি P2 বলি, তাহলে ঠিক আছে। তাহলে ম্যাগনেটাইজেশন তো একদম ডাইরেক্টলি বেরিয়ে আসবে। ম্যাগনেটাইজেশন মানে হচ্ছে মোমেন্ট পার ইউনিট ভলিউম। সো সাপোজ এই যে টোটাল এন বললাম, এনটা হচ্ছে আমার নাম্বার অফ ফ্রি স্পিনস পার ইউনিট ভলিউম। সেক্ষেত্রে ম্যাগনেটাইজেশনটা হবে n1 ইন্টু, আচ্ছা এইবার একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে n1 হচ্ছে লোয়ারে যেটা আছে, তার মানে তার মিউ জে জেড হচ্ছে মাইনাস প্লাস মিউ বি। মানে n1 এ যে স্পিনগুলো আছে তাদের মোমেন্ট হচ্ছে প্লাস মিউ বি, n2 তে যে স্পিনগুলো আছে তাদের মোমেন্ট হচ্ছে মাইনাস মিউ বি। ঠিক আছে, তবেই তো এনার্জি লেভেলটা এরকম হবে। হ্যাঁ, ওকে। তাহলে তার মানে n1টা মিউ বি আছে আর n2টা মাইনাস মিউ বি আছে। সুতরাং আমার এফেক্টিভ মানে ওভারঅল ম্যাগনেটাইজেশনটা তাহলে দাঁড়াবে n1 মাইনাস n2 মিউ বি। এটাই হবে ব্যাপারটা। এখানে মাইনাস সাইন আছে। এবার n1 আর n2 এর ভ্যালু আমরা জানি, এখানে আমরা বসিয়েছি। আচ্ছা, এবার এটা আমি এটা মানে আজকের ক্লাসটা এতটাই, এবং আই উইল লিভ দিস অ্যাজ অ্যাসাইনমেন্ট। আগেও একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেটা করবি। n1 আর n2 এর ভ্যালুটা বসাবি এবং একটা থেকে একটা মাইনাস করা যাবে। এবার মাইনাস করার পরে মানে এই যে ব্যাপারটা পাওয়া যাবে সেটাকে হাইপারবোলিক ফাংশন দিয়ে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, তাহলে n1 আর n2 বসিয়ে write it in terms of hyperbolic function, মানে বসালেই দেখতে পাবি, আমি বলে দিচ্ছি না। হাইপারবোলিক ফাংশন হিসেবে এক্সপ্রেস করা যায় এবং তারপর দুটো না একটা লিমিটিং কেস, না দুটোই কর, ঠিক আছে, দুটো লিমিটিং কেস স্টাডি করবি। স্টাডিটা করবি হচ্ছে এই যে মিউ বি বি জিরো বাই কেটি। ঠিক আছে, তো লিমিটিং কেসটা হচ্ছে এটাই হবে। এক নম্বর হলো মিউ বি বি জিরো বাই কেটি much smaller than 1, mu b b0 by kt much greater than 1. much smaller than 1 মানে হচ্ছে weak magnetic field, high temperature. much greater than 1 মানে হচ্ছে strong magnetic field, low temperature. ঠিক আছে, টেম্পারেচার কম স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড রাখলে কি হবে, টেম্পারেচার হাই উইক ম্যাগনেটিক ফিল্ড রাখলে কি হবে, মানে ম্যাগনেটাইজেশনের অবস্থাটা কি হবে। এইটা হোম টাস্ক বাড়িতে করবি, এবং আজকের ক্লাস এতটাই।